বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর স্থগিত করায় কূটনৈতিক মহলের পাশাপাশি মিডিয়াও একেবারে তার তুখোড় সমালোচনায় নেমে পড়ল। ভারতবর্ষের যত মিডিয়া আছে এখানে সেখানে সব নামি দামি মানুষরা তারা সমস্ত রিয়াকশন দিচ্ছে। জয়শঙ্কর বলেছেন, বীণা সিকরি বলেছেন, তারপরে বাংলাদেশের পূর্বতন রাষ্ট্রদূত বীণা সিকরি, ভেঙ্কটরামন বলেছেন, আর ভেঙ্কটরামন, শশী থারুর, যে যার ভাষা মতো পরিশীলিত ভাষায় একেবারে ধুয়ে দিয়েছেন বাংলাদেশের কূটনৈতিক ব্যক্তিবর্গকে। যারা কূটনৈতিক কথাবার্তা, যারা ফেসবুকে আলোচনা করে, যারা মিডিয়ার সঙ্গে কথা বলে আলোচনা করে, মিডিয়া ব্রিফিং দেয়, তারা কথা বলার যোগ্যতাই অর্জন করেনি, কূটনীতির যোগ্যতাই অর্জন করেনি। আমি একটা করে, আমি সব দেখাতে পারবো না, আমি দুটো রিপোর্ট দেখাচ্ছি। একটা হচ্ছে মিন্টে জয়শঙ্কর কি বলেছেন। জয়শঙ্কর বলছেন, পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হলেই ভারত বাংলাদেশ সম্পর্ক সফল হতে পারে। প্রধানমন্ত্রীর সফল বাতিল করায় জয়শঙ্কর, তারেকের সফল বাতিল করায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো নতুন তথ্য নেই বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানানোর কয়েকদিন পর রবিবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হলে নয়াদিল্লি ও ঢাকার মধ্যকার সম্পর্ক সফল হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের সঙ্গে রহমানের সম্ভাব্য ভারত সফরকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করায় প্রেক্ষাপটে জয়শঙ্করের মন্তব্যটি এসেছে রবিবার হিন্দুস্তান টাইমসে। ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামের একটি অধিবেশনে অংশ নিতে গিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ভারত তার প্রতিবেশীর কাছ থেকে শুধু নয়াদিল্লির স্বার্থ কাজ করার প্রত্যাশা করে না। তিনি আরো বলেন, উভয় পক্ষ তখন একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছাতে পারে, তখনই উভয় পক্ষ যখন একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছাতে পারে তখনই দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণভাবে চলতে পারে। বিষয়টি আরো বিশদভাবে ব্যাখ্যা করে মন্ত্রী উল্লেখ করে, যখন উভয় পক্ষের মধ্যে সম্পর্ক সফল পৌঁছায় তখন সম্পর্কটি মসৃণভাবে চলে। এবং তিনি আরো বলেন, আমি সকল প্রতিবেশীর ক্ষেত্রে একথা বলবো, দিনের শেষে সম্পর্কের ক্ষেত্রে একটি পারস্পরিক মূল ভিত্তি থাকা কাজ করে। এটা গেল জয়শঙ্করের বক্তব্য। এনডিটিভি কি লিখছে আমি পরপর দেখিয়ে। আচ্ছা, জয়শঙ্কর যেটা ভিডিও করেছেন সেই ভিডিওতে তিনি বলেছেন যে এই উপেক্ষা ভারতবর্ষ কখনোই মেনে নেবে না, এর উপযুক্ত জবাব বাংলাদেশকে দেওয়া হবে, এটা কিন্তু উনি বলেছেন। মতামত এনডিটিভি লিখছেন, মতামত বাড়াবাড়ি পর্যায়ের অবজ্ঞা, বাংলাদেশ প্রধানমন্ত্রীর আটকে পড়া ভারত সফরের কাহিনী। এই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত নয়াদিল্লি সফর আকস্মিকভাবে বাতিল করায় অনেক প্রশ্ন উঠেছে। লিখছেন হচ্ছে বীণা সিকরি। কোন সফররত সরকার বা রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক অভ্যর্থনা মহড়া পর্যায়ে বাতিল হওয়াটা একেবারেই নজিরবিহীন। খুব সম্ভবত এমনটা ঘটেছে কারণ সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তি যার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আলোচিত তারিখগুলিতে তার ভারত সফরের কোনো ইচ্ছা নেই, এই নির্ধারিত যোগাযোগের মাধ্যমে জানানোর প্রয়োজনও বোধ করেননি। 2026 সালের 23 থেকে 25 আগস্ট নির্ধারিত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে। শুধু কূটনৈতিক অনভিজ্ঞতাই নয়, নবনির্বাচিত সরকারের কূটনৈতিক অনভিজ্ঞতার কারণে এটা হয়েছে বলা কঠিন। 2026 সালে 17 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের জন্য একটি ব্যক্তিগত ও আমন্ত্রণপত্র পাঠানো হয়, যা ভারতের লোকসভা স্পিকার শ্রী ওম বিড়লা হস্তান্তর করেন। ভারতীয় আশ্বাস পেয়েছিল
যে রহমানের প্রথম মন্তব্য হবে নয়াদিল্লি, কিন্তু সেই আমন্ত্রণপত্রের কোনো প্রাপ্তি স্বীকার পর্যন্ত করা হয়নি। শুরুতে আগস্টের শুরুতে তাকে দ্বিতীয় একটি আমন্ত্রণপত্র পাঠানো হয়, যেখানে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে 12-13 সেপ্টেম্বর ভারতে আয়োজিত ব্রিক্স সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এই দুটি পৃথক বিষয়। এই আমন্ত্রণ নিশ্চিত বা প্রত্যাখ্যান করে আনুষ্ঠানিক জবাব দেওয়ার পরিবর্তে বাংলাদেশ গণমাধ্যমের মাধ্যমে কূটনীতির পথ বেছে নিয়েছে, যেখানে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যক্তিরা সাক্ষাৎকার দিয়েছেন। এটি নিজস্ব স্ববিরোধা তৈরি করতে পারে, যা ভুল বোঝাবুঝির জন্ম দেবে এবং একটি ভ্রান্ত চিত্র তুলে ধরবে। যেমন 20 আগস্ট প্রকাশিত সরকারের সাক্ষাৎকারের মাধ্যমে ভারতকে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের বাস্তবতা বুঝতে হবে বলে বলা হয়েছে, অথচ আমরা জানি যে জুলাই সনদের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের সংবিধান পরিবর্তনের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে পরিকল্পিত দ্বিতীয় শপথটিকে 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রহমান নিজেই অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছিলেন। এই যে বিনা সিকরি আর ভেঙ্কটরামান, এরা যে সমস্ত বলছেন, প্রতিদিবসা সব বুদ্ধিজীবী যারা থিঙ্ক ট্যাঙ্ক, যাদের বক্তব্য সারা পৃথিবীর লোক শোনে, তাহলে বাংলাদেশ সম্পর্কে কি তাদের ধারণাটা হচ্ছে আপনি বলুন। আমি জানি বাংলাদেশের মিডিয়াও কাউন্টার করছে, কিন্তু এটা বাংলাদেশের মিডিয়াকে বুঝতে হবে। বাংলাদেশের মিডিয়া কিন্তু সীমাবদ্ধ ওই 56 স্কয়ার কিলোমিটার না কত ওরা বলে, ওইটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ, তার বাইরে কিন্তু আউটরিচ নেই। ভারতবর্ষের মিডিয়ার আউটরিচ বিরাট, সারা পৃথিবী কন্ট্রোল করে তারা। একটা ন্যারেটিভ যদি খাড়া করতে চায় ভারতবর্ষ, সেই ন্যারেটিভ কিন্তু খাড়া করে দেবে এবং যার বিরুদ্ধে লাগবে তাকে কিন্তু একদম শেষ করে দেবে। আমাদের দেশের মিডিয়া কিন্তু সাংঘাতিক। মিডিয়া সরকার ফেলে, সরকার গড়ে। তেমন কোনো দেশকে যদি তলানিতে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের দেশের মিডিয়ার তুলনায় একদম আপনার ওয়াল স্ট্রিট জার্নাল ছাড়া আর কোনো পেপারকে সেই জায়গা দিতে পারেন না। এনডিটিভি ওয়ার্ল্ড সারা বিশ্বে খ্যাত, মিন্ট সারা বিশ্বে খ্যাত। এছাড়া আমি লোকাল আজতক ফাজতক এগুলো বাদ দিচ্ছি, এদের কথা আমি ধরছি না। এই দুটো গণমাধ্যমের কথা যেটা আমি বললাম, তারা সারা বিশ্বে খ্যাত। এখন এই কূটনৈতিক যুদ্ধ না, এখন সেটা গণমাধ্যমের যুদ্ধে এসে দাঁড়িয়েছে। এটা একেবারে ভারতবর্ষের আতে গা লেগেছে, তো এখন সবাই মিলে উঠে পড়ে লেগে পড়েছে, কেউ কাউকে ছাড়বে না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আপনারা বলুন যে তারেক রহমানকে কতজন চেনে? তার থেকে তো বেশি লোক বিনা সিকরিকে চেনে, তার থেকে বেশি লোক আমাদের জয়শঙ্করজিকে চেনেন। তারেক রহমান তিনি মনে করলেন বিরাট তীর মেরে দিয়েছেন, তো তীরটি যে 20 তীর ঘুরে এসে তার পায়ে লেগেছে, সেটি তিনি কবে বুঝবেন? আজকে তিনি বুঝতে পারছেন না। আজকে তিনি তার পেছনে ঢাকঢোল নিয়ে জামাতরা নেমে পড়েছে, তো তাই যেন উনি বুঝতে পারছেন না। যখন বুঝতে পারবেন, তখন দেখবেন সামনে কঠিন সময়। ভারতবর্ষ তো পাশে দাঁড়াবেই না, উল্টে যাতে আরো গাড্ডায় পড়ে সেই ব্যবস্থা নিশ্চিত করবে। আর আজকের পরে, আজকে যে মন্ত্রিসভার আমাদের বৈঠক হচ্ছে, মন্ত্রিসভা বলবো না, কিচেন ক্যাবিনেটের যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকের পর যদি পার্লামেন্টে যদি এই সিদ্ধান্ত পাস হয়ে যায়, পাস হওয়ার চান্স 100%, তাহলে কি হলো, আপনারা স্যাংশন খান বা না খান, ভারতের কিছু যায় আসে না। ভারত করবে কি, সোজা খাদ্য পণ্য থেকে আরম্ভ করে সব বন্ধ করে দেবে। এবার আপনাদের মিডিয়া নিয়ে আপনারা চেল্লান, আপনারা ভেতরে হইচই করুন, তৌহিদি জনতা খাবার জোগাড় করে আনবে, আর আপনারা খাবেন, চর্বচস্বল্যের ঝোপেও খাবেন। ভারতবর্ষের মধ্যে একটা ভদ্র, সভ্য, সুশীল রাষ্ট্রকে এইভাবে বদনাম না করলেও পারতেন তারেক রহমান। তিনি একটা ক্ষুদ্র প্রাণী, সেটা তিনি বুঝতে পারছেন না।
কূটনীতিতে তার তো কোনো জ্ঞান নেই, রাজনীতিতেও তিনি একটি ক্ষুদ্র প্রাণী, যাকে কেউ আমল দেয় না, চেনে না। আজকে বড় বড় অধিবেশনে গিয়ে যদি বিশ থেকে যদি উনি আসতেন, তাহলে 10টা মানুষের সঙ্গে আলাপ হতো, নিজেকে মেলে ধরতে পারতেন, পরিচয়টা হতো, হ্যান্ডশেকটা হতো, তারপরে আমন্ত্রণ পত্র উনি পাঠাতেন, ওনারা আসতো। ধীরে ধীরে এইভাবেই তো তৈরি হয়, সবাই এইভাবেই তৈরি করে। কিন্তু আমি জানি না মানে জামাতের কি উদ্দেশ্য। উদ্দেশ্য বলতে একটাই, সেটা হচ্ছে পাকিস্তানের পেছন ধরো, ভারতের সঙ্গে শত্রুতা করো। কিন্তু ভারতের সঙ্গে শত্রুতা তখন করবেন আপনি যদি আপনি টিকে থাকতে পারেন, আপনার দেশটা যদি টিকে থাকে। আজকে মিডিয়া যুদ্ধ হচ্ছে, মিডিয়া ট্রায়াল হচ্ছে, কূটনৈতিক যুদ্ধ হচ্ছে। কাল যখন এই যে জয়শঙ্করজির যে ছবিটা আমি দিয়েছি, কাল যখন ভারতবর্ষ যখন মারতে শুরু করবে, কোথায় পালাবেন? বহুদিন ধরে আমি বলেছি হ্যাপি হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। এবার সত্যি সত্যি হ্যাপি দিওয়ালির সময় এসে গেছে। ভারত তো ছাড়বে না, ভারত ছাড়লেও ভারতের মিডিয়া ছাড়বে না, মিডিয়ার প্রেসারে, ভারতের মানুষের প্রেসারে, আর অঙ্গই সিঁদুরের এত উচ্চক দামে চেল্লানোর প্রেসারে মোদীকে কিন্তু এর জবাব দিতে হবে। ভারতবর্ষ যদি এখানে নিচু হয়ে যায়, তাকে যদি ওই ইঁদুরের মতো, ইঁদুর আর হাতির মতো, হাতিকে চ্যালেঞ্জ করছে ইঁদুর, এটা যদি মেনে নেয় ভারত, তাহলে পরে কিন্তু মিডিয়া বলুন, আর রাজনৈতিক নেতা বলুন, পার্লামেন্টারিয়ান বলুন, আর সাধারণ মানুষ বলুন, আর ভোটার বলুন, কেউ ছাড়বে না, কেউ ছাড়বে না। সুতরাং সামনের সময় খুব খারাপ, যুদ্ধ আসন্ন, এটা জেনে রাখবেন। আমি আজকে বলে দিলাম, যুদ্ধ আসন্ন, তো যুদ্ধ আসন্ন, এর জবাব আপনারা পাবেন। কালকে তো মোটামুটি আপনারা খেলা জমিয়ে দিয়েছেন। আজকে আমি ভিডিওটা শুরু করতে চাই আমি একটা ঈশপের গল্প দিয়ে। বেশ মজার গল্প, ছোটবেলায় পড়েছিলাম, এক নাম হঠাৎ আমার মনে পড়ে গেল। যে এক মাঠের মধ্যে গাছের তলায় অনেক ইঁদুর বাস করত, আর সেখানে 2-3টে হাতি এসে ওই ডালপালা খেত, আর ইঁদুরের গর্তে পা পড়লেই ইঁদুরগুলো ঢুকে যেত, মারা পড়তো, এই সমস্ত হলো। ইঁদুররা সবাই মিলে ঠিক করলো যে এভাবে যদি চলতে থাকে তাহলে পরে তো আমরা নির্বংশ হয়ে যাব, তাহলে কি করা যায়, বিদ্রোহ ঘোষণা করো। ইঁদুররা সব একসঙ্গে বিদ্রোহ ঘোষণা করলো, গিয়ে ইঁদুররা বললো আমাদের সঙ্গে লড়তে হবে, হাতিদের বললো। হাতি তো পাত্তা দেয়নি, যত ল্যাচ পেছনে করে হাতি উল্টো দিকে আটা দিয়েছে। এর মধ্যে কি হয়েছে, কতগুলো ইঁদুর হাতির পা বেয়ে একেবারে সে গা ভর্তি উঠতে শুরু করে দিয়েছে। তখন হাতি ভাবছে ইঁদুর যদি আমার কানে ঢুকে যায় তাহলে তাই মারা পড়বো। সে কান ছাপড়া দিতে দিতে সে মাটিতে শুয়ে পড়ছে, শুয়ে গড়াগড়ি খেয়েছে। তার গড়াগড়িতে শত শত হাজারে হাজারে ইঁদুর মারা পড়েছে, বাকিরা দে দৌড়। তো আপনার দেশে এই ইঁদুরগুলো হলো এই যে আপনাদের যত সন্ত্রাসবাদী এবং মৌলবাদী দাড়িওয়ালা যেগুলো টুপি পড়া, এইগুলো হলো আপনার সন্ত্রাসবাদী, মৌলবাদী। আমাকে একটি মুসলিম মেয়ে বলেছিল, তরুণরা যার যত বড় দাড়ি সে তত বড় বদমাইশ। আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি বিয়ে করোটা কেন? বিয়ে করলেই তো পরাধীন হয়ে যাব। চাকরি করতো আমার অফিসে, আমি বিয়ে করবো না। আর লাল দাড়ি যারা করে তারা তো আরো বদমাইশ। আজকের লেটেস্ট খবর আমি আপনাদের বলি, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে মস্কোয় গিয়েছেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, চীনে গিয়েছেন আমাদের এনএসএ অজিত দোভাল, জাপান গিয়েছেন আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। কারণ চীন, জাপান, রাশিয়া এবং ভারত চারজনকেই হুমকিটা দেওয়া হয়েছে। এখন
না না না, এ তো আলোচনা, হুমকি নিয়ে তো আলোচনা করার জন্য যাওয়া হয়নি, গিয়েছিলাম অন্য কারণে, সমস্ত যাওয়া হয়েছিল। সেই আলোচনার মাঝখানে এই কথাটা উঠেছে। জাপান প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছে যে আমরা এত কোটি ডলার দিয়ে জায়গাকে দিয়ে আমরা মেট্রো রেলটা করলাম, সেখানে গরুর হাট বসিয়ে দিল। এরা তো বলছে যে আমাদের কোনো সমস্যা নেই, তারপরে আমার টাকা ফেরত দিচ্ছে না কেন? আমার টাকাটা ফেরত দিক। আর সব থেকে বেশি খোঁচা মেরেছে অজিত দোভাল চীনকে। ওয়াং ইকে বলেছে, আরে আপনারা তো মশাই একেবারে রেড কার্পেট পেতে তাকে অভ্যর্থনা জানালেন, তাহলে আপনাদেরই ইমেল পাঠালো, আমরা জানিয়েছি আসেনি, সেটা ছেড়ে দিন। আপনারা তো রীতিমতো খাইয়ে দাইয়ে তাকে একেবারে সর্বস্ব খাইয়ে তাকে নানান রকম চুক্তি করে দিলেন, আপনাদেরই এ করে দিল। চীন অত্যন্ত চটে আছে, চীনের ব্যবহারই তা বোঝা যায়, অত্যন্ত চটে আছে চীন। রাশিয়া বলেছে যে আমাদের যে রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে, সেখানকার যে টাকাটা আমরা 90% টাকা দিয়েছিলাম, শেখ হাসিনা চলে যাওয়ার পর গত 2 বছরে 1 পয়সাও শোধ করেনি। ওই যখন সমস্যাই নেই, তাহলে আমাদের টাকাটা আমাদের ফেরত দিয়ে দিই। এই নিয়ে চাওয়াচাওয়ি শুরু হবে। ভারত তো আর কিছু করবেই না। তা ভারতের কথায় আসি, ভারতে আজকে কিচেন ক্যাবিনেটের মিটিং আছে। কিচেন ক্যাবিনেটের মিটিংটা হচ্ছে আমরা ওই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা না রাখা নিয়ে। কারণ আমাদের তো গণতান্ত্রিক দেশ, কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে আমাদের পার্লামেন্টের সেটাকে আলোচনা করতে হয়, তার ভোটাভুটির মাধ্যমে পাশ করে তারপরেতে ডিসিশন নিতে হয়। মাল পাঠানোর, মাল ত্রাণ পাঠানো, এগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যায় বা অন্যান্য যে সমস্ত সেক্টর আছে সেই সেক্টর দিয়ে যায়, ওগুলো আলাদা। কিন্তু যখনই দেশ টু দেশ কোনো সিদ্ধান্ত হবে, যুদ্ধের হোক, শান্তির হোক, কূটনৈতিক সম্পর্ক জোড়া হোক, ছিন্ন হোক, সব কিন্তু পার্লামেন্টে ডিসিশন হবে। তাই আজকে যে মিটিংটা হচ্ছে, সেই মিটিংটায় আজকে একটা আপনার নোটশিট তৈরি হবে যে ভারত কেন করতে চাইছে। এটা পাশ হয়ে যাবে, নিশ্চিন্তে পাশ হয়ে যাবে, কারণ সবাই ক্ষিপ্ত। তবুও ভোটাভুটির মাধ্যমে পার্লামেন্টে একটা বিশেষ অধিবেশন ডাকা হবে, অধিবেশনে ওটা তুলে ওটাকে পাশ করিয়ে তারপরে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। এখন দেখুন, আমি যখনই বলি তখনই আপনারা মনে করেন আজকে বললাম তো আজকেই হয়ে গেল। এক ভদ্রলোক গতকালকে আমায় লিখেছেন, এখনো তো পাসপোর্ট দিয়ে যাচ্ছে। আরে আমি বললাম মানে কি সঙ্গে সঙ্গে পাসপোর্ট বন্ধ হয়ে গেল? আমি কি গভর্নমেন্টের অথরিটি নাকি? আমি খবরটা দিয়েছি। এবার আইনগত ব্যাপার রয়েছে, কূটনৈতিক ব্যাপার রয়েছে, সেগুলো লেখালেখি হয়ে যাবে তাদেরকে, তারপর তো এগুলো বন্ধ হবে, সেগুলো সময় সাপেক্ষ। ওই জন্য 7 দিন বলা হয়েছে, 7 দিনের মধ্যে পাসপোর্টের সমস্ত কপি ফেরত দেওয়া, পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য। আর নতুন করে পাসপোর্ট জমা নেওয়া হবে না। কারণ যতক্ষণ না পর্যন্ত এই চিঠি গিয়ে পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত অফিসিয়ালি পাসপোর্ট নিতে বাধ্য। যখনই চিঠিটা গিয়ে পৌঁছবে, সে তখনই বন্ধ হয়ে যাবে। এটা কখনোই মনে করবেন না আমি বলা মাত্রই যে শুরু হয়ে গেল। মোদ্দা কথা এখানেই ঠিক হয়ে যাবে যে বাংলাদেশের পরিস্থিতি কি। আর ওদিকে 3টে দেশ, জাপান, রাশিয়া, চীন, বিশেষ করে চীনকে খুব চুলকে দিয়ে এসছে আমাদের অজিত দোভাল, ওয়াংকে। 3টে দেশ কিন্তু, চীন তো বিশেষ করে খাপ্পা। আমি বলেছিলাম না, একবার চীনের পেছনে লেগে দেখুন, বুঝতে পারবেন ঠেলা। ওই ঋণ দিয়েছে না, দেখবেন পদ্মা নদীটাই নিয়ে নেবে। ওই ঋণের টাকা না ফেরত দিলে পদ্মা নদীটাই নিয়ে নেবে একেবারে, বলে নদী আমার। তো যাই হোক, এখন এই সমস্ত কাণ্ড কারখানায় চলছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে, কিন্তু সরাসরি সার্জিও গোর স্বীকার করেননি এই কারণে যে একটা বড় দেশ
তাকে পিঁপড়ের মতো একটা দেশ যদি মেলে পাঠায়, তার তো বাণিজ্যতে লেগে যাবে। ওই জন্য সহসা কোনো দেশ এই নামগুলো নিচ্ছে না। কিন্তু যেহেতু ভারত পেয়েছে এবং ভারতের সঙ্গে এরকম একটা সম্পর্ক চলছে এবং আমি জানতে পেরেছি বলে আমি এই খবরটা করেছি। কিন্তু সরকারিভাবে কোথাও কিছু আপনি এক লাইনে দেখতে পাবেন না, কোন সরকারি বিবৃতি নেই, পাওয়াই যাবে না। এই যে আলোচনা গুলো এখন হচ্ছে, তার ফল কি দাঁড়ায়, এনারা ফিরে আসুন, এনারা ফিরে এলে তখন বোঝা যাবে। তবে ঘটনা এগোবে। আর আপনারা যে বলছেন না, এই যে আপনার সৌদি আরব, তুর্কি, পাকিস্তানের এই যে আপনার গাঁটছড়া বাঁধা হয়েছে, আমি একটা খবর দেখাই আপনাদের, খবরটা দেখুন। সৌদি আরব পাকিস্তানের সঙ্গে তো গাঁটছড়া বেঁধেছে, 20,000 ভিখারিকে লাত মেরে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আর বলেছে সামনে উমরা আছে, এর মধ্যে যদি আবার ভিখারি ধরা পড়ে তাহলে পরে তাদেরকে দুহাত কেটে দেশে পাঠাবে। আগে দুহাত কেটে নেবে, তারপর দেশে পাঠাবে, যাতে আর দ্বিতীয়বার এসে ভিক্ষা না করতে পারে। তো এই হচ্ছে উম্মাদের চুম্মা, যাই বলেন না কেন। তো এরা হচ্ছে ওই আমি বলেছিলাম আরব লীগের মতো সেফ শিয়াসুন্নি ঝামেলা, আর কিচ্ছু না। একটা বড়লোক বন্ধু আছে আর দুটো চারটে মানে ছ্যাঁচড়া গরিব আছে, তার বড়লোক বন্ধুটাকে দিয়ে খায়, তার মাথায় টুপি মেরে খায়। এই একটা বড়লোক বন্ধু। তবে কখনোই মনে করবেন না মোহাম্মদ বিন সুলেমান তিনি কোনোদিনও ভারতের সামনে এসে অস্ত্র নিয়ে দাঁড়াবেন, কারণ ভারত তার সঙ্গে যা চুক্তি করে রেখেছে, তেলের চুক্তি, এছাড়া IPL এর চুক্তি, IPL এর সমস্ত চুক্তিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কোটি কোটি ডলারের চুক্তি। সে সমস্ত চুক্তিটা বাতিল করে দিয়ে সে সমরাস্ত্র নিয়ে একেবারে ভারতবর্ষের সামনে চলে বসবে, এটা ভাবাটা হচ্ছে একদম ভ্রান্ত ধারণা। সুতরাং ও আপনার ওই যে টায়ো যেটা হচ্ছে না, তার মধ্যে বাংলাদেশ ঢুকবে না, এই নিয়ে খুব হইচই হচ্ছে। টায়োতে এই অবস্থা। সৌদি আরব সে হচ্ছে পয়সাওয়ালা মাল, আর আপনারা হচ্ছেন সব ভিখারি মাল। তাই পয়সাওয়ালা বন্ধু যা বলবে আপনারা চাকর বাকরের মতো করতে হবে, বুঝতে পেরেছেন? এটি হচ্ছে আসল কথা। সে আসলে লোক জোটাচ্ছে যে আমি যদি আবার এর হাতে মার খাই তাহলে এই দেশের সৈন্যরা যেন এসে আমাকে বাঁচায়, কারণ আমাদের সৈন্যরা নেই, সবই তো শেখ, এরা এসে যেন আমার বাঁচায়। ওই জন্যই এই প্যাকটা করা, আর এর মধ্যে আর কোনো কারণ দেখবেন না। এই যে প্যাকটা হচ্ছে সবাইকে কোটি কোটি দিনার দিচ্ছে, দিয়ে কিনে রেখে দিচ্ছে যে আমার হয়ে তুমি যুদ্ধ লড়বে। এই পাকিস্তান, তুর্কি যদি বাংলাদেশ যায়, বাংলাদেশে এ তো সৈন্য তো মোটামুটি লাঠি চালাতেছে না, তো বন্দুক চালাতেই ভুলে গেছে আমার মনে হয়। যাই হোক, এই খবর ডেভেলপ করবে আরো, এরা সব ফিরে আসুন, ফিরে এলে পরে বোঝা যাবে যে কি হচ্ছে। তবে কূটনৈতিক সম্পর্কটা আপনাদের সঙ্গে ছিন্ন হচ্ছে এবং মালপত্র যাওয়া বন্ধ হচ্ছে, এটা গ্যারান্টিড। সেটা কবে হয় না হয় এক সরকারি ব্যাপার, তো সরকারি চিঠিপত্র তৈরি হবে, তারপরে তো ওপারে যাবে, নানান কারণ দেখানো হবে, আমাদের দেশে এই হয়েছে ওই হয়েছে, কারণ দেখিয়ে চিঠিপত্রগুলো তৈরি হবে, তো একটু সময় লাগবে। ততদিন পর্যন্ত নিশ্চিত খাবার দাবার গুলো পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।